সত্যজিৎ রায়ের ভেতরের প্রতিভাটা তার ফ্যামিলি লাইন থেকে আসছে। একটা মানুষকে যে কোথা থেকে কোথায় নিয়ে আসলো, মানে সে যে একটা অস্কার পাবে এটা সে কল্পনাও চিন্তা করে না। আমরা সবাই জানি যে বিবিএতে পড়ে যেমন কিছু শেখা যায় না, এরকম ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ে খুব বেশি কিছু শেখা যায় না, একটা আউটিং থাকে আর কি, ব্যাপার স্যাপার। আমি প্রত্যেকটা ক্রিয়েটিভ মানুষকে জাস্ট অনুরোধ করব যে আপনারা এই সিনেমাটা একটু দেখেন বা এইটার একটা গল্প পড়েন যে কীভাবে ফেলুদা সিনেমা তৈরি করতে শুরু করলো। সত্যজিৎ রায় জীবনে যে ধরনের সিনেমা বানাতে চেয়েছেন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সে ধরনের লেখা লিখে গেছেন। সিনেমা ধরো কয়েকটা তোমার পরিচিত যে ভাই ব্রাদার ছিল, ফ্রেন্ড ছিল সবাইকে, ইভেন ওটা যে তোমার সিনেমাটোগ্রাফার যারা হচ্ছে তোমার হচ্ছে সহকারী পরিচালক, সবাই জীবনের প্রথম, কেউ কখনো কোনো এক্সপিরিয়েন্স নাই। ভারতবর্ষে পুরো বাংলার মধ্যে সিনেমার মধ্যে যে একটা আর্ট, মানে আমি সিনেমা দেখব, কিছু একটা শিখব এবং আমি সিনেমাটা দেখছি এটা আমার মনের মধ্যে 10-12 দিন থাকবে, একটা সুদিং ভাইব থাকবে, এই জিনিসটা সত্যজিৎ রায় ভারতবর্ষের সিনেমায় নিয়ে আসছে। হ্যাঁ, হুট করে একটা সিনেমা বানালাম যেটা হচ্ছে তোমার গতানুগতিক রুলসের বাইরে গিয়ে, এবং সেইখানে যাওয়ার পর দেখলাম যে আশেপাশে সবাই মানুষ তোমাকে ক্লাব দিচ্ছে। যে মানুষটা ওকে ভাই বলে ডাকতো, সেই ওয়েটার এসে বলতে স্যার আপনার অটোগ্রাফ হবে কিনা, তখন তার ফ্রেন্ডরা বলে যে এটাই তো তোমার সেই জয়ের মুহূর্ত। যেই মানুষ বাংলা সিনেমা দেখতে পছন্দ করতো না, সেই মানুষ আমাটির ভিপু পেয়ে একটা গ্রাফিক্স নভেল বানাবো। হ্যালো, দিস ইজ রমজান অ্যান্ড ওয়েলকাম টু প্যাসিভ জার্নাল বুক পডকাস্ট, যেখানে আমরা ফিকশন, নন ফিকশন, বিজনেস, সেলফ হেল্প সব ধরনের বই নিয়ে আলাপ আলোচনা করে থাকি। বাট আজকে বিশাল স্পেশাল একটা বই নিয়ে আলাপ করবো। তার আগে আমাদের কোহোস্টের সাথে পরিচিত হওয়া যাক। নানার দেন মাইশা। মাইশা, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো, তোমার কি অবস্থা? অল গুড, আলহামদুলিল্লাহ। আজকে আমরা দুজনেই অনেক হ্যাপি, রাইট? হ্যাঁ, কারণ কি বলতো? কারণ আজকে আমরা আমাদের দুইজনের এবং আমার ধারণা ভিডিওটা যারা দেখবে তাদের মাঝখানে অনেকেরই পছন্দের একটা মানুষকে নিয়ে কথা বলবো। হ্যাঁ, একটা মানুষ, একটা ক্রিয়েটর, একজন, অনেকগুলো ক্রিয়েশন, নানা দেন আমরা হচ্ছে কথা বলতেছি সত্যজিৎ রায় ফেলুদা, সবকিছু নিয়ে সত্যজিৎ রায় ফেলুদা। সো প্রথম কথা বলো, সত্যজিৎ রায় তোমার জীবনে আসলো কিভাবে? আমার বাসায় আনন্দবাজার পত্রিকার একটা চল ছিল। তারপরে হচ্ছে যখন বাবা খুবই কলকাতার পত্রিকা ম্যাগাজিন কিনতো, তো ওখানে বিভিন্ন কলাম বের হইতো। আচ্ছা। ওই কলামগুলোর মধ্যে সত্যজিৎ রায়ের নাম থাকতো এবং ওইখান থেকে আমি জাস্ট সত্যজিৎ রায় এই মানুষটার একটা আইডেন্টিটি জানি। এবং এর আগে আমি গুপি, বাঘা এসব দেখে ফেলছি, তো আমি তখনও কিন্তু মানুষটাকে চিনি না। এরপর আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন আমি প্রথম ফেলুদাকে চিনি এবং ফেলুদার মাধ্যমে আমি সত্যজিৎ রায়কে চিনি। এবং এই ক্লাস 6-এ কিন্তু আমি বইয়ের ফেলুদাকে চিনি না, আমি তখন মুভির একটা ফেলুদাকে চিনি যে আছে এরকম একটা ডিটেকটিভ ক্যারেক্টার বা বই আছে, মানে তখন যে এটা একটা সমগ্র হইতে পারে কিংবা এটা যে এত ভাস্ট কোনো আইডিয়া আমার ছিল না। আমি শুধু জানি একটা সিনেমা আছে ফেলুদার হচ্ছে সোনার কেল্লা নিয়ে, এবং এই সিনেমাটা আমার খুব ভালো লাগছে। এরপরই হচ্ছে আমি সত্যজিৎ রায়কে অ্যাকচুয়ালি চিনছি যে আচ্ছা সত্যজিৎ রায় নামে কেউ আছে। ট্রু। এবং মানে আমাদের সত্যজিৎ রায়ের হচ্ছে জন্ম 2রা মে না? হ্যাঁ, 2রা মে। তো সত্যজিৎ রায়ের যেদিন জন্মদিন, সেদিন তো ওপার বাংলা, এই বাংলা সবকিছু মিলে একটা আমেজ হয়। আমি জানি না এটা তোমার হয় কিনা, আমার না সেদিন এটা উৎসব ভাইব লাগে যে আজকে একটা উৎসবের দিন, আজকে সত্যজিৎ রায়ের জন্মদিন, আজকে আমাদের সেই টোন, সেই পরিচিত টোন যে ফেলুদার যে টোনটা, আমার মনে হয় যে এডিটর এই জায়গায় টোনটা লাগাই দিবে, ঠিক আছে? আপনারা শুনে নেবেন। এই টোনটা যখন সকালবেলা ঘুম থেকে উঠে বাজে, তার মানে আজকে একটা উৎসবের দিন। আজকে আমাদের বাংলা সাহিত্যের, বাংলা সিনেমার একজন কিংবদন্তি এবং উপমহাদেশের যে সিনেমায় অস্কার পাওয়া সত্যজিৎ রায়ের জন্মদিন। মানে সত্যজিৎ না ব্যাপারটাই অন্যরকম। আমি বলবো না যে সত্যজিৎ হচ্ছে তোমার বিশাল ওই যে আহমেদ সফার, মানে সলিমুল্লাহ স্যারের ব্যাপার, মানে ধরে যদি টান দেই, তো সলিমুল্লাহ স্যারের মতো সত্যজিৎ রায় কত বড় রাইটার আমি জানি না, কারণ উনি আবার সমাজের ইম্প্যাক্টের ব্যাপার স্যাপার নিয়ে একটু কনসার্ন বেশি। বাট সত্যজিৎ রায় আমাদের শৈশব, আমার তো শৈশব রাঙায় নাই, কারণ আমি বই পড়া শুরু করছি ক্লাস 10-এর পর। বাট আমি যখন ক্লাস 10-এর পরও বই পড়া শুরু করি, আমার সাথে যখন ফেলুদা, সত্যজিৎ রায়ের হচ্ছে পরিচয় হয়, আমার না একটা জিনিস সবচেয়ে বেশি অবাক লাগছে যে তোমার সত্যজিৎ রায়ের একটা হচ্ছে তোমার আছে একে কি বলে শুটিং, তারপর হচ্ছে আরেকটা হচ্ছে মাস্টার অংশুমান। এই দুইটা গল্পের একটা জিনিস আমাকে এত অবাক লাগছে যে একজন তখন ধরো সত্যজিৎ রায়ের বয়স কত, 40-50 এই টাইপের একটা, আমি এক্স্যাক্টলি জানি না, ওই বয়সের একটা মানুষ কিভাবে
একজন 12-11 বছর মানুষের একটা বাচ্চার মাইন্ডসেট বুঝতে পারে, একটা বাচ্চার অনুভূতি বুঝতে পারে। মানে যারা মাস্টার অংশুমান কিংবা হচ্ছে একে কি বলে শুটিং, মাস্টার অংশুমান বিশেষ করে যারা হচ্ছে যে শুনেছে বা পড়েছে, তারা আসলে না অবাক হয়ে যাবে যে একটা বাচ্চার মাইন্ডসেট কীভাবে উনি বুঝতে পারে। সো সত্যজিৎ রায়, ফেলুদা, তারিণী খুড়ো, প্রফেসর শঙ্কু, আমরা মানে আমার মনে হয় না আজকের পডকাস্ট তোমার 1.5 ঘন্টা রাখছি শেষ হবে। একেই বলে শুটিং নিয়ে যখন কথাটা বললা, আমি একটা কথা বলি, আমি যখন একেই বলে শুটিং বইটা পড়ি, এর আগে আমি বাংলাদেশি লেখকদের 2-1টা সিনেমা গল্প নিয়ে বইটই পড়ছি। বাট একেই বলে শুটিং পড়ার পর আমার মনে হয়েছে যে একটা সিনেমার পিছে যতটা আমরা স্ক্রিনে দেখি, এর থেকেও যে এর আগের চিন্তাটা, এইটা যে কতটা ডিপ, আর মানে সত্যজিৎ রায় যে কিভাবে তার প্ল্যানটা সাজাইতো, এইটা চিন্তা করা যায় না, মানে অসাধারণ। একেই বলে শুটিং বইটা কিন্তু সবার জন্য একটা রিকমেন্ডেড। একদম একদম, বিশেষ করে আসলে সত্যজিৎ রায় সব বই রিকমেন্ডেড। আমাকে যখন কেউ জিজ্ঞেস করে যে কোন বই দিয়ে পড়া শুরু করব, আমি সত্যজিৎ রায় রেকমেন্ড কেন করি, এটার পিছনে একটা বিশাল লজিক আছে। কারণ হচ্ছে কি, এটা টপিকটা পরে আসতো বাট আগেই নিয়ে আসি, যে সত্যজিৎ রায়ের যে ক্যারেক্টারগুলো, তুমি ধরো তারিণী খুড়ো, যে হচ্ছে তোমার একটা জবে বেশি দিন থাকতে পারে না, ওর কাজ হচ্ছে দেশ দেখা। সো ও যেমন হচ্ছে তোমার কারো কোনো রাজার হচ্ছে যেমন সেক্রেটারি হিসেবে কাজ করছে, ও হচ্ছে ফিল্ম মেকার মানে নায়ক হিসেবে কাজ করছে, ক্রিকেটার হিসেবে কাজ করছে। মানে তারিণী খুড়ো ইজ এ ক্যারেক্টার যে হচ্ছে বাঙালির ওই যে ভ্রমণ প্রিয় একটা জাতিকে প্রতিনিধিত্ব করে, যে হচ্ছে প্রচুর ভ্রমণ করে, বিভিন্ন জায়গায় বিভিন্ন চাকরির জন্য সে অ্যাপ্লাই করে। প্রফেসর শঙ্কু মন ভালো এক বিজ্ঞানী, ঠিক আছে, এমন এমন কিছু জিনিস আবিষ্কার করে যে তোমার একটা বড়ি আবিষ্কার করছে, এটা খাইলে তোমার ক্ষুধা লাগবে না, ঠিক আছে। তারপর হচ্ছে যে ওই যে অ্যানাইহিলিন সম্ভবত একটা অস্ত্রর নাম, হ্যাঁ, যেটা হচ্ছে তোমার ওই যে ওনার যে সেক্রেটারি উনি বলেন, উনি ওই একটা গল্পে ওনার অ্যানাইহিলিন ওই যন্ত্রটাকে হলুদুদু বলে, ঠিক আছে। প্রফেসর শঙ্কুর ক্যারেক্টারটা কিন্তু মাইন্ড ব্লোয়িং, মানে একদম এই বইটা পড়ার সময় কিন্তু মনে হয় আমি যেন শঙ্কুর অ্যাসিস্ট্যান্ট, আমি সব জায়গায় আসি এবং আমি একদম সর্বজান্তা, আমি সবকিছু জানি, এরকম একটা ভাইব। হ্যাঁ, সো তারপর ধরো তারিণী খুড়ো, প্রফেসর শঙ্কু, তারপর সত্যজিৎ রায়ের ফেলুদা নিয়ে তো কথা বলা নেই। এই প্রত্যেকটা ক্যারেক্টার না, আমরা যখন 12-13 বছরে থাকি, এই প্রত্যেকটা ক্যারেক্টার আমাদেরকে ইন্সপায়ার করে টু বি সামওয়ান লাইক দিস ওয়ান, যে তুমি ক্রিয়েটিভ হও। মানে কোনো গতানুগতিক চরিত্র কিন্তু খুবই কম থাকে, তুমি সত্যজিৎ রায়ের খেয়াল করবা যে ইঞ্জিনিয়ার, ডক্টর, এই টাইপের মানুষজন খুবই কম, এখানে সব ক্রিয়েটিভ মানুষজনের ক্যারেক্টার থাকে। সো এইগুলো যখন তুমি পড়বা, তখন না তোমার মধ্যে একটা আশা তৈরি হয়, বা তোমার মধ্যে এটা ধরে আই ওয়ানা বি ফেলুদা, প্রদোষচন্দ্র মিত্র, আই ওয়ানা বি প্রফেসর শঙ্কু, তারিণী খুড়ো, এই ব্যাপারগুলো ছোট অবস্থায় তোমার মধ্যে বা পাঠকের মধ্যে যা খুবই জরুরি। এই জন্য আমাকে কেউ জিজ্ঞেস করলে আমি সবসময় সত্যজিৎ রায়কে অফার করি, কারণ সত্যজিৎ রায় তোমার মধ্যে একটা ইমপ্রেশন ক্রিয়েট করে, তোমার মধ্যে একটা ওই যে আশা জাগায় যে বি সামওয়ান লাইক ক্রিয়েটিভ। আমার কাছে মনে হয় কি, সত্যজিৎ রায়ের ক্যারেক্টারগুলোকে বয়সের ভেদ করা যায় না। মানে আমি যখন ফেলুদা পড়বো 16 বছর বয়সে একটা কিশোর হয়ে, ফেলুদা আমার কাছে একদম মাইন্ড ব্লোয়িং একটা জিনিস, আমি অন্ধ হয়ে গেলাম ফেলুদা। আবার আমি 40 বছর বয়সে ফেলুদার বইটা খুলে আমি তখন টকবগে যুবক ফেলুদার মতো, মানে এটা কোনো বয়সেই আটকায় রাখা যায় না। এবং 40 বছর থেকে তুমি ধূপ করে 16 বছরে আবার চলে আসবে। তো ফেলুদা নিয়ে যখন কথা হচ্ছে, ফেলুদা গল্পের সবচেয়ে বড় একটা পার্ট হচ্ছে ভ্রমণ। আমি কখনো হচ্ছে দার্জিলিং যাই নাই, কিন্তু আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে আপনি ভারতের কোন জায়গাটায় সর্বপ্রথম যাইতে চান, দার্জিলিং। এটার একমাত্র কারণ হচ্ছে সত্যজিৎ রায়, আর কিচ্ছু না। যে ফেলুদা এই যে দার্জিলিং জমজমাট, যেটা কাঞ্চনজঙ্ঘা দেখার যে বর্ণনা, রাস্তার যে বর্ণনা, সো আমি তো একটু কর্পোরেট মানুষ, আমার একটা মানে উদ্ভট মানে কথা হয়েছে যে সত্যজিৎ রায়ের পরিবার এবং মান্নাদের পরিবারকে কলকাতা ট্যুরিজম বোর্ড থেকে টাকা দেওয়া উচিত। কারণ মান্নাদের জন্য মানুষ, আমি জানি না তুমি কি কখনো দেখছো যে বাংলাদেশের যারা মানুষ কফি ইয়াতে তোমার কফি হাউসে কফি খেতে গেছে, কিন্তু মান্নাদের ওই স্মৃতিকে রোমন্থন করে না, এরকম কাউকে পাইছো? না, একদম না। এবং কলেজ স্ট্রিটের খুব মাঝখানে ওই কফি হাউসটা, এবং কফি হাউসে ঢুকে মানুষ একটা স্ট্যাটাস দিবেই যে আমি মান্নাদের কফি। এক্স্যাক্টলি, আমি এই কথাটাই বলতেছি যে মান্নাদের জন্য যে কফি হাউসটা এত বেশি পরিচিত, এবং সত্যজিৎ রায়ের জন্য যে কেদারনাথ, কৈলাস, দার্জিলিং, হংকং, ইভেন নেপালের যে একটা সৌন্দর্যের ভাইব আছে, এটাও কিন্তু এই পাহাড়ে ফেলুদা পড়েই বোঝা যায় যে আচ্ছা পাহাড় কতটা সুন্দর হইতে পারে। একদম,
ওই যে তোমার এবার কাণ্ড কাঠমান্ডুতে, হ্যাঁ 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 এটা ওই যে তোমার প্লেন দিয়ে যখন হচ্ছে হ্যাঁ ওরা নেপাল আসলে যায় তখন হচ্ছে যে বর্ণনাটা দেয় যে ইয়ার হ্যাঁ তোমার ওই যে বা এভারেস্টের। এ- সো মাউন্ট এভারেস্ট। হ্যাঁ, তো ফেলুদার একটা ওনার যে ছেলে সন্দীপ রায়, হুম ওখানে উনি একটা কথা বলেছে যে আহ, সত্যজিৎ রায় জীবন অবস্থায় যেসব জায়গায় গিয়েছে তাদেরকেও মানে সত্যজিৎ ফেলুদাকে তিনি সেসব জায়গায় নিয়ে গেছে হুম বইয়ে আর হুম কি। হুম উনি যেসব জায়গায় যেতে চেয়েছিলেন কিন্তু যেতে পারেন নাই সেখানে উনি প্রফেসর শঙ্কুকে পাঠাইছে, হ্যাঁ ঠিক আছে, যে যাও তিব্বতে যাও, হ্যাঁ যাও হচ্ছে ওই দ্বীপে যাও, ঠিক আছে, ওখান থেকে উদ্ধার করো। সো ভ্রমণ এই ব্যাপারটা তোমাকে কিভাবে ইম্প্যাক্ট করে? কারণ আমি অলরেডি জানি যে তুমি সোনার কেল্লা দেখে এসেছো, ওই জন্য আমার হিংসা হয় তোমাকে যে সোনার কেল্লা আমাদের সবার কাছে একটা বিশাল বিশাল একটা ব্যাপার। সো হ্যাঁ। কেমন তোমাকে ভ্রমণটা কেমন ইম্প্যাক্ট করে আচ্ছা, সত্যজিতের? এর আগে আমি একটু পাহাড়ে ফিরে আসি। হ্যাঁ হ্যাঁ প্লিজ। আমি যখন কাঞ্চনজঙ্ঘা ফার্স্ট দেখি, ও এরপরে তুমি কাঞ্চনজঙ্ঘাও দেখছো? আমি যখন কাঞ্চনজঙ্ঘা দেখি এরপরে এসে কিন্তু আমি বইয়ে কাঞ্চনজঙ্ঘার কথা পড়ি। মানে আমি আচ্ছা। যখন রিয়েল লাইফে কাঞ্চনজঙ্ঘা দেখছি তখন হ্যাঁ, হ্যাঁ। কিন্তু ফেলুদা যে ওখানে দাঁড়ায় কাঞ্চনজঙ্ঘা দেখছে এটা আমি জানতাম না। যখন বইটা পড়ি তখন আমি just, আল্লাহ এটা তো আমি দেখছি, এরকম একটা ফিল ছিল। Wonderful. এবং ওইটা পড়ার পর থেকে আমি আর আমার ভাই কিছু হলেই বলি কি আমরা দুজন দার্জিলিং যাব, এরপর টাইগার হিলে দাঁড়ায় হচ্ছে কাঞ্চনজঙ্ঘা দেখব। এর বাইরে আমি যখন সোনার কেল্লা দেখি তখন আমি সোনার কেল্লা সিনেমা দেখছি কিন্তু বই পড়ি নাই। অদ্ভুত না ব্যাপারটা? আসলে এবং আমি যখন সোনার কেল্লা দেখি তখন আমি নাফিকে বলি যে নাফি এই জায়গাটা খুব চেনা চেনা লাগে না, বলে, ও "হ্যাঁ, আচ্ছা। চেনা চেনা লাগে।" কারণ আমি সোনার কেল্লা দেখছি আমার স্কুলে থাকতে। হুম হুম। আর ওই যে বছর আমি সোনার কেল্লা দেখছি সেই বছর সামার ভ্যাকেশনে আমি হচ্ছে সোনার কেল্লা বইটা পড়ছি, বাট মুভিটা আমি অনেক আগেই দেখছি। তো যখন আমি রিলেট করতে পারলাম যে এই সোনার কেল্লাই বইয়ের সোনার কেল্লা এবং এখানে এই দুর্ধর্ষ মারামারি, ট্রেন থেকে লাফালাফি, ঘোড়ার দৌড়, উঠ হ্যান ত্যান, মানে এটা দেখে আমার পুরা আরে আমি তো এই গল্পের ভিতরেই ছিলাম, আমি তো ফিল করতে পারি নাই। বাট সোনার কেল্লা দেখে ওই মোমেন্টে যখন আমি জানলাম যে ট্যুরিস্ট গাইডটা কিন্তু বলে যে এখানে সোনার কেল্লার শুটিং হয়েছে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। তো তখন হচ্ছে আচ্ছা আমি তো এই জায়গা ঘুরে আসলাম। তো ওই পর থেকে না আমি যখনই ফেলুদা পড়তাম তখন হচ্ছে আমার লখনৌ যাওয়ার শখ জাগলো যে বাদশাহী আচ্ছা আংটি। যে আমি লখনৌ ঘুরবো। তারপরে হচ্ছে আমার একটু আগ্রহ আছে যে আমি গোয়া ঘুরবো, হ্যান ঘুরবো, ত্যান ঘুরবো। তো ওখান থেকে যখন এই ফেলুদা পড়লাম তখন আমার ইন্ডিয়ার প্রতি কেন জানি আরেকটা ভালোবাসা জাগলো। কারণ মানে আমি এটা বোঝাতে পারবো না যে কলকাতা হোক, দার্জিলিং হোক, সব জায়গায় ফেলুদার কীরকম একটা প্রভাব। ইভেন কলকাতা শহরে মানুষ গেলে কিন্তু ফেলুদার যেই বইয়ের লেনটার কথা বলে বা একটা কোনটা ওই যে মেসবাড়ি থাকে যে যেখানে প্রথম ফেলুদার গল্প স্টার্ট হয় যে এটা ও কি ওই যে 20 নম্বর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভুলে ও গেছি হ্যাঁ, কেন আমরা, এটা ওই উচিত না বলা। জায়গাটাও কিন্তু ওখানকার ট্যুরিস্টদের জন্য খুব ফেমাস একটা জায়গা। তো এই সব কিছু মিলায় পুরো কলকাতা না পুরো ইন্ডিয়াটাই ফেলুদার একদম মানে যারা সত্যজিৎ পাঠক আছে হ্যাঁ হ্যাঁ ওদের কাছে কিন্তু একটা ঘোরার খুব বড় জায়গা। হ্যাঁ, ধরো দুইটা কথা, একটা হচ্ছে ওই লেনটা আছে 21 হুম নম্বর হুম রজনী হুম, হ্যাঁ সেন হ্যাঁ লেন, হ্যাঁ। কিন্তু বাড়িটা কিন্তু নাই। হ্যাঁ, আ- মানে ওটা তো ফিকশন, রাইট? সো বাড়ি কেন থাকবে? আসলে কিন্তু এটা জায়গাটা কিন্তু মানে এই লেনটা কিন্তু আছে। হ্যাঁ লেন আছে হ্যাঁ কিন্তু হ্যাঁ বাড়ি নাম্বার বাড়িটা আর কি নাই। ভ্রমণের কথা যখন বললা, বাক্স বদলের ওই যে বরফ দেখা, ওটাতে হ্যাঁ কিন্তু হ্যাঁ হচ্ছে ওই যে আমাদের যিনি সব্যসাচী হাজরা, এই বাক্স বদল দিয়েই কিন্তু হচ্ছে তোমার আমার কাছে যিনি ফেলুদা, আমার কাছে কিন্তু হচ্ছে সৌমিত্র, সরি টু সে, আমার কাছে সৌমিত্র চট্টোপাধ্যায় ফেলুদা না, আমার কাছে ফেলুদা হচ্ছে সব্যসাচী চক্রবর্তী যিনি। সব্যসাচীর সাথে ফেলুদার না কোনো না কোনো ভাবে মিলে যায়। হ্যাঁ, আমি কেন মানে রিলেট করতে হ্যাঁ পারি হ্যাঁ, ভালো। মানে ফেলুদাকে যেভাবে বই দেখানো হয় হুম যে হুম। খুব সুন্দর, উঁচা লম্বা, খুব মেনটেন করতেছে, কেন জানি মানুষটার সাথেও মিলে যায় হ্যাঁ, মানে বাস্তবে। আমরা ধরো যখন এইসব বোঝা শুরু করছি ততদিনে সৌমিত্রর একটা বয়সের ছাপ হুম পড়ে হুম গেছে, যেটা এখন সব্যসাচী হাজরার উপর পড়ে আছে, একটা বয়সের ছাপ। সো আমার কাছে ফেলুদা মানে হচ্ছে যে সব্যসাচী হাজরা। তো উনি বলে আর কি যে ওনার হচ্ছে বাক্স বদলের বদলতে ওনার কিন্তু প্রথমবার বরফ হ্যাঁ দেখা। ভ্রমণে যখন কথা বলতেছো এগুলো নিয়ে একটা তো আছেই যে বিভিন্ন ট্যুরিস্ট স্পট ঘুরে দেখার যে একটা ব্যাপার। সত্যজিতের একটা গল্প আছে, গল্পটার নাম আমি ভুলে গেছি। ওখানকার একটা ক্যারেক্টার, উনি অদ্ভুত একটা ভ্রমণে যাইতেন, সেটা হচ্ছে কোনো ফ্যামিলিয়ার প্লেসে যাইতেন না। উনি হচ্ছে একটা ধরো অজপাড়া গায়ের কোনো একটা রেল স্টেশন, উনি ওখানে ভ্রমণে যাইতেন, ওখানে একটা হোটেল নিতেন, ওই 3-4 দিন গ্রামে ঘুরতেন,
রেল স্টেশন ঘুরতেন, তারপর আবার শহরে ব্যাক করতেন। আমার কাছে মনে হয়েছে সত্যজিৎ রায় আসলে এই জন্যই সেরা যে গতানুগতিক অনেক কিছু নিয়ে ভাঙতে পারে। আমার কিন্তু ওইটা পড়ার পর খুবই ভালোভাবে মনে হয়েছে যে আমারও একটা অজপাড়া গায়ের একটা রেল স্টেশনে যাওয়া দরকার, যেখানে পরিচিত কোনো ভ্রমণের মানুষ যায় না, নর্মাল মানুষ যায়, ওখানে একটু খাবার দাবার খাবে, গ্রাম ঘুরবে, আবার হচ্ছে ব্যাক করবে। এবং সত্যজিতের ধরো তোমার কিছু গল্প এইভাবেও আছে যে একজন রাইটার ব্লকে ভুগতেছে, ওনাকে উনি গ্রামে পাঠাই দিছে, উনি গ্রামে গিয়ে আবার গল্প লিখে নিয়ে আসছে। সো মানে আমি বারবার একটা কথা সত্যজিৎ সম্পর্কে যখন কেউ আমাকে বলতে বলে আমি বারবার বলি, সেটা হচ্ছে যে সত্যজিৎ রায় পড়া এই জন্য জরুরি যে তোমার মধ্যে উনি আগ্রহ তৈরি করে ক্রিয়েটিভ মানুষ হওয়ার। এবং তুমি দেখবা, এটা আমি সব জায়গায় দেখছি মোটামুটি, সত্যজিৎ রায়ের প্রত্যেকটা গল্পে একটা করে ক্রিয়েটিভ ক্যারেক্টার আছে। হয় সেই বেহালা বাজাতে পারে, হয় সে তোমার হচ্ছে তাস, মানে লাইক প্রত্যেকটা ক্যারেক্টার, মানে প্রত্যেকটা গল্পে একটা করে ক্রিয়েটিভ ক্যারেক্টার দিয়ে সেটাকে এমনভাবে হাইলাইটেড করে সত্যজিৎ রায়, যেটাতে তোমার দেখে মনে হবে যে আমার এরকম হওয়া উচিত। এবং সত্যজিৎ রায়ের গল্পের আরেকটা বিষয় খুব সুন্দরভাবে তুলে ধরা, মানে এগুলো হচ্ছে ওনার দর্শন আমি জানি না, বাট আমার মনে হয়েছে, আই মাইট বি রং, যে উনি আসলে না জাঁকজমকপূর্ণ লাইফ খুব বেশি দেখান নাই। উনি একটা শান্ত, নীরব, ক্রিয়েটিভ, পড়াশোনা করা, সমাজে মোটামুটি ইম্প্যাক্ট রাখা। তুমি সিধু জাটার কথা বলো, সব্যসাচীর, ধরো তুমি সিধু জাটা ছাড়া মনে হয় ফেলুদাকে কল্পনাই করা যাবে একদম না। একদম। সো এটা কিন্তু তোমার শার্লক হোমসেরও একজন দাদা ছিলেন। হ্যাঁ, তারপর সো এই যে ব্যাপারগুলো, সত্যজিৎ রায়ের যে দর্শন, একটা জীবন, এটা না মধ্যবিত্ত বা একটা ক্রিয়েটিভ মানুষদেরকে বলে যে মানে এত জাঁকজমকপূর্ণ জীবনের চেয়ে একটু ক্রিয়েটিভ জীবন যেরকম, এইটা খুব বেশি আসলে ইয়া করে আর কি, ইম্প্যাক্ট ফেলে আমাদের জীবনে। ফেলুদা হোক আর সত্যজিৎ রায়ের অন্য কোনো বই হোক, এখানে এমন একটা ক্যারেক্টার থাকবে যার মধ্যে ক্রিয়েটিভিটি প্রতিনিয়ত চর্চা হয়। আমরা কিন্তু ফেলুদার কথা বললে আমাদের খুবই ফেমাস একটা চরিত্র লালমোহন গাঙ্গুলির কথা বলাই লাগবে। তো উনি যেরকমই হোক, একটু হাস্যকর কিংবা ফান করতেছে, যাই করতেছে, বাট ওনার মধ্যে কিন্তু ক্রিয়েটিভিটির একটা খুব বড় চর্চা হচ্ছে। তো এরকম প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে এমন একজন থাকবে যে কিনা ওকে ইনফ্লুয়েন্স করতেছে যে তুমি ভালো কিছু করো, সাথে সে নিজেও ভালো কিছু করতেছে। হাইলি সাসপিশাস। অদ্ভুত, মানে এই জন্য না একটা লাইন, মানে একটা জিনিস টান দিতে হয় যে সত্যজিৎ রায় তো আমরা পড়ছি, তারপর ধরো মুভিও দেখছি, কিন্তু লালমোহন গাঙ্গুলির টোনটা কেমন, কিভাবে, এটা কিন্তু আমাদেরকে শিখিয়েছে রেডিও মির্চি বা সানডে সাসপেন্স। তুমি কি অবস্থা, কি শোনা হয় সানডে সাসপেন্স? হ্যাঁ, সানডে সাসপেন্স শুনে না এরকম মানুষ খুব কম আছে। ইভেন ফেলুদা কিন্তু সানডে সাসপেন্স দিয়ে মানুষের কাছে অনেক ইজিলি পৌঁছায় গেছে। আসলে মানে এটা কল্পনাও করা যাবে না যে ফেলুদার সাথে সানডে সাসপেন্স কতটা অ্যাটাচড। আর আমি যতটুকু তোমাকে চিনি, তুমি একজন সানডে সাসপেন্সের মানে বড় ফ্যান। আমি বিশাল বিশাল, আমি সারাক্ষণ চলতে থাকে আমার। ইভেন এই যে কিছুদিন আমার তো, আচ্ছা আগে তোমাকেই জিজ্ঞেস করে যে সত্যজিৎ রায়ের ধরো ফেলুদা সবচেয়ে প্রিয় গল্প কোনগুলো তোমার? আমার সোনার কেল্লাটা খুবই পছন্দ, কারণ ওটা আমি প্রথম মুভি দেখছিলাম। এরপরে যত কাণ্ড কাঠমান্ডু, আর আরে এটা খুবই কঠিন। আচ্ছা, তোমার মনে করাই, দার্জিলিং জমজমাট আছে, ছিন্নমস্তার অভিশাপ আছে, বাক্সবদল আছে, হচ্ছে বাদশাহী আংটি আছে, আরো প্রায়। বাদশাহী আংটির গল্পের থেকেও বেশি যে লখনৌ জায়গাটার প্রতি আমার একটা অ্যাটাচমেন্ট, আমি এখানে যাবই ঘুরতে, তাই এটা আমার খুব ভালো লাগে। বাট এরকম স্পেসিফিকলি না একটা গল্প তুলে আনা অনেক কষ্ট, কারণ প্রত্যেকটা গল্প এক একটা সাসপেন্সে ভরা। যখন আমি ফেলুদা বইটা পড়ছি, আমাদের দেশে কিন্তু ফেলুদা সমগ্রটা বেশি ফেমাস, 1-2। তো এরকম আমাদের সামনে খুব সুন্দর সুন্দর আনন্দবাজারের একদম রিয়েল সত্যজিৎ রায়ের যে ফেলুদার বইগুলো আছে, বাট এগুলোর থেকেও আমাদের দেশে অ্যাভেলেবেল হচ্ছে সমগ্রগুলো। এবং এত ভারী একটা বই মুখের সামনে ধরে রাখছি, শুধুমাত্র এরপর কি হচ্ছে, খুনি কে, কিংবা কার সাথে কি কানেকশন, এই সব কিছু এক্সপ্লেন করা যায় না যে এই গল্পটা আমার ভালো লাগছে, এটা লাগে না। আর ফেলুদার কোন গল্পকে আমি কোন গল্প থেকে কম বলবো, এইটা জাজ করার মতো কোনো ক্যাপাবিলিটি আমার নাই। ট্রু, আসলেও এটা কঠিন। বাট আমি যেসব গল্প বারবার শুনি, আগে আমি প্রচুর হচ্ছে সবচেয়ে বেশি শুনতাম দার্জিলিং জমজমাট। এই যে আমার ধারণা এটা তোমার বেশি শোনার কারণ হচ্ছে তোমার দার্জিলিং যাওয়ার প্রতি খুব ফ্যাসিনেশন কাজ করে। এবং আমি একটা কথা বলি, কয়েকদিন না, বছরখানেক আগে হইচুয়ে
দার্জিলিং জমজমাট নতুন করে হয়, হ্যাঁ হ্যাঁ সৃজিত মুখার্জি খুব সম্ভবত কাজটা করেছিলেন, এবং ওখানে একটা সিন আছে যে লালমোহন গাঙ্গুলি নিচে এসে একবার সোনার কেল্লা দেখছে, না কাঞ্চনজঙ্ঘা, সরি কাঞ্চনজঙ্ঘা দেখছে, এবং মানে ওখানে তার আগে থেকেই ফেলুদা দাঁড়ায় ছিল, এবং দুজন মিলে যখন কাঞ্চনজঙ্ঘাটা দেখে, ওই যে একটা সোনালি ভাইব, দুজন কাঞ্চনজঙ্ঘা দেখতেছে, এই সিনটা আমার মন খারাপ থাকলে আমি কাইটা কেটে দেখি যে আচ্ছা এত সুন্দর করে একটা মানুষ বই কিংবা রিয়েল লাইফে এরকম কিছু তুলে ধরতে পারে। হ্যাঁ এটা হচ্ছে তোমার ফেলুদা না, হচ্ছে তোমার ইয়া দাঁড়ায় থাকে, তোপসে দাঁড়ায়, তোপসে ঘুমায় থাকে, ওকে ডেকে উঠাই, ডেকে উঠে করছে এই জিনিস কারোর সাথে শেয়ার না করলে মজা আছে। হ্যাঁ সো তারপর হচ্ছে ওই যে এখিনিয়াম স্কুলের হেডমাস্টারের একটা কবিতা বলে, ঠিক আছে, ওনার প্রিয়, মানে উনি সব জায়গায় গেলে ওনার একটা করে কবিতা নিয়ে যায় আর কি। সো এটা তারপর হচ্ছে এখন আমি যেটা খুবই বেশি শুনতেছি সেটা হচ্ছে তোমার কেদারনাথের যে গল্পটা, সেটা হচ্ছে এবার কাণ্ড কেদারনাথ, এই টাইপের একটা গল্প, যে ওখানে মানে ওই গল্প শুনতে গিয়ে আমি হচ্ছে তোমার আরেকটা গল্পের রেফারেন্স পাইলাম, যে তোমার কি জানি গল্পটার নাম, দ্য ম্যান ইটিং লেপার্ড অফ রুদ্রপ্রয়াগ আর কি, জিম করবেটের। এটা না সবার জন্য হাইলি রিকমেন্ডেড। কেন তোমাকে বলি, এইখানে হচ্ছে তোমার যে ইয়াতে যে রুদ্রপ্রয়াগে লেপার্ড মানে হচ্ছে যে তোমার একটা চিতাবাঘ যে হচ্ছে মানুষের মাংস খায় আর কি। একবার মানুষের মাংস খেয়ে নিলে কিন্তু তারা লেপার্ড হয়ে যায় এবং তারা কিন্তু বারবার খেতে চায়। সো ওইখানে হচ্ছে একটা ভয়ঙ্কর লেপার্ড তোমার হচ্ছে গ্রামবাসীর কাছ থেকে তোমার গরু ছাগলগুলো তো নিয়েই যেত, বাইরে কোনো মানুষকে তো মানুষও হত্যা করতো। সো এটা ভয়ঙ্কর একটা রূপ ধারণ করেছে যে তোমার মানুষদেরকে নিয়ে চলে যাচ্ছে। তখন কিন্তু ব্রিটিশদের আন্ডারে ইন্ডিয়া। তো তখন হচ্ছে তোমার ইয়া থেকে এই যে জিম করবেট হচ্ছে তোমার একজন প্রফেশনাল শিকারী, কিন্তু প্রকৃতিপ্রেমী। সো ওকে ডাক দেওয়া হয় রুদ্রপ্রয়াগে যে এটার একটা ব্যবস্থা করতে, এটা স্বীকার করতে। কিন্তু উনি এত ওয়ার্ল্ডের তখন মোস্ট যে তোমার সবচেয়ে ভালো একজন শিকারী হচ্ছে তোমার জিম করবেট। জিম করবেট এসে পর্যন্ত এটাকে পারে না এই তোমার লেপারটাকে মারতে। পরে হচ্ছে যে এই বইয়ে এত সুন্দর করে দেখানো হয় যে অধ্যাবসায়, ধৈর্য সব কিছু নিয়ে শেষ পর্যন্ত লেপারটাকে জিম করবেট মারতে পারে। সো একটা গল্প থেকে আমি আরেকটা গল্পে গেছি, ওই গল্পে গিয়ে আমি জিম করবেটকে চিনছি, আমি এখন ওর গল্পগুলো শুনতেছি। সো এই যে দেখো রুদ্রপ্রয়াগ, কেদারনাথ, জিম করবেট, সত্যজিৎ রায় যে এমনভাবে অ্যালাইন করে সব কিছুকে। এবং কখনো যদি পাও সত্যজিৎ কোনো গল্পকে সাজেস্ট করছে বা ওনার কোনো বইয়ে কোনো গল্পের নাম বলছে, মাস্ট পড়া বা শোনা দরকার। ফেলুদা কিংবা অন্য যে কোনো বই কিন্তু একটা করে রেফারেন্স থাকে যে এই বই সেই বই। আমার কখনো শোনাও হয় নাই, পড়াও হয় নাই রেফারেন্স বইগুলা, ব্যাড লাক। বাট এটা আসলে অনেক বেশি মানে কি বলবে জানি তোমাকে জরুরি। আমরা মির্চির কথা বলতেছিলাম যে সত্যজিৎ রায়, এটার একটা ধরো আমরা এখন সানডে সাসপেন্স প্রায় সবাই শুনি, বাট আমরা হয়তো অনেকেই জানি, অনেকেই জানি না যে আগে কি এখনকার ইয়াটা কীরকম, প্রোমোটা কীরকম, যে রহস্য রোমাঞ্চ কিছু গল্প দিয়ে সাজানো এটা। কিন্তু আগে এটা কি প্রোমো ছিল, আগে প্রোমোটা ছিল যে সত্যজিৎ রায়ের কিছু রহস্য রোমাঞ্চ গল্প দিয়ে সাজানো। সো এটা মানে সানডে সাসপেন্স তোমার শুরুই হয় হচ্ছে সত্যজিৎ রায়ের গল্পগুলোকে দিয়ে। এখন সেটা নাম চেঞ্জ করছে যেহেতু সত্যজিৎ ছাড়া আরও অনেকের হচ্ছে যে তোমার গল্প এখানে বলা হয়। বাট রেডিও মির্চি বা সানডে সাসপেন্স সত্যজিৎ রায়কে যেভাবে হচ্ছে আমাদের কাছে এত সহজভাবে, তুমি যেটা বলছিল যে সহজভাবে নিয়ে আসছে, টোনটাকে পরিচিত করাইছে, অদ্ভুত টোন। মানে আমার সত্যজিৎ রায়ের ফেলুদা তো আমার পছন্দই। আমাকে যদি 3 জনের মধ্যে বলো যে তুমি কার সাথে দেখা করতে চাও, আই মাইট বি গো ফর লালমোহন গাঙ্গুলি। আমার না ওই মানুষটাকে না অদ্ভুতভাবে, জটায়ু, যে কেমনে অদ্ভুতভাবে বলে, কথাবার্তাগুলো এত সুন্দরভাবে বলে, এইটাকে যে তুলে আনছে সানডে সাসপেন্স, এই জন্য সানডে সাসপেন্সকে আসলে বিশাল ধন্যবাদ। এবং তোমার সানডে সাসপেন্সের স্মৃতি কেমন সত্যজিতের ক্ষেত্রে? আমি বইগুলাই পড়ছি মেইনলি। আমার যে সানডে সাসপেন্স শুনে গল্প শোনা হয়েছে এরকম না। আমি ফেলুদার বই পড়ার শেষে আমি হচ্ছে সানডে সাসপেন্স শোনা শুরু করি, এবং সত্যি কথা বলতে আমি 2 থেকে 3টা গল্প শুনছি, কারণ আমার তো নিজে পড়া, আর আমার না শোনার থেকে পড়ার প্রতি একটা আগ্রহ বেশি কাজ করে, কারণ মাল্টিটাস্কিং আমাকে দিয়ে হয় না খুব একটা। আমি পড়তে বেশি পছন্দ করি। তবে সানডে সাসপেন্স আর বাঙালির কাছে ফেলুদা এটা কোনো না কোনোভাবে কানেক্টেড। আমার কাছে ইদানিংকালে আমি খেয়াল করছি যে মানুষ রিলসেও সানডে সাসপেন্সের কথা লাগায়
তারপরে হচ্ছে রিলস ট্রু। বানাচ্ছে, মানে কতটা একসেপ্ট মানুষ করে ফেলছে সানডে সাসপেন্সকে ফেলুদার ক্ষেত্রে, যে একদম ঘরে চলে আসছে এরকম একটা ব্যাপার। আর সানডে সাসপেন্সের সবচেয়ে যে সুন্দর দিকটা, ওরা খুব সুতিং টোনে কথা বলে, মনে হয় কি আমি ওখানে আছি একদম মানে এই ব্যাপারটার জন্যই আমার ধারণা সানডে সাসপেন্স আর ফেলুদা খুবই অ্যাটাচড। খুবই ভালো, কারণ হচ্ছে দেখো বাক্স বদল বলো বা প্রত্যেকটা গল্প সানডে সাসপেন্সিং কিন্তু 2-3 বার করে হয়েছে, আসলে তারপরও প্রত্যেকটা গল্পের কমেন্টে একটা কমেন্ট মাস্ট থাকে, ফেলুদা কবে হবা। মানে এটা হচ্ছে ফেলুদা কবে হবেটাকে ওরা সানডে সাসপেন্স টিম এখন এইভাবে নিয়েছে যে ফেলুদা কবে হবা, ঠিক আছে। সো প্রত্যেকটা যেমন 2রা মেতে তোমার রিসেন্টলি যেটা হয়েছে সেটা হচ্ছে তোমার ভূস্বর্গ ভয়ঙ্কর, তোমার কাশ্মীরি নিয়ে বলা আর কি। সো মানে ফেলুদা আসলেই না মানুষজন, এই যে মানুষজন বলে অডিও স্টোরি, মানে অডিও স্টোরি যে একটা ইন্ডাস্ট্রি, সানডে সাসপেন্স একটা ফ্যান বেস আছে, বা সানডে সাসপেন্স না, সানডে সাসপেন্স, গপ্প মিনিট ঠিক, রেডিও মিলান, সব কিছু সবাই আমাদের বাংলাদেশে হচ্ছে যে বইঘর কাজ করে, কাব্যিক কাজ করে, আরও অনেকে কাজ করে। সো এই যে অডিও স্টোরি যখন মানুষ জানতে পারে যে 2টা, একটা হচ্ছে তোমার ফেলুদা আর একটা হচ্ছে তোমার তারানাথ তান্ত্রিক, হ্যাঁ, এই 2টা গল্প আসলে গল্প কেমন হচ্ছে দেখার দরকার নেই, ঝাঁপায়া পড়বো 3-4 দিনে 1 মিলিয়ন। আর অদ্ভুত। তারানাথ তান্ত্রিক যখন টানলে, এখানে একটা কথা বলি যে এই বইটার ফ্যান বেসটা না পুরো আলাদা একদম মানে এই ভিডিওটা ধরো একটা অডিও বুক হোক কিংবা কোনো রিভিউ হোক, এই বই নিয়ে দেখবা 2 সেকেন্ডে একটা ভিউ চলে গেছে। মানে এত সহজে মানুষ এই বইগুলাকে একসেপ্ট করে যে এটা চিন্তার বাইরে, এত ফ্যান বেস। আল্লাহ, হ্যাঁ, মানে তারানাথ তান্ত্রিক নিয়ে কথা বলতে গেলে আরো 4 ঘন্টা লাগবে, কারণ আমি পাসাং মারা, দেবদর্শন কতবার যে কি শুনছি এগুলা। মানে আমি যখনই রেলওয়ে ভ্রমণ করি তখন আমি হচ্ছে শুনি, পাসাং মারা শুনি, যে পাসাং মারা ওই যে একটা জায়গায় যাই, ওখানকার যে হচ্ছে তোমার প্রকৃতির দেবতা তাদেরকে থাকতে দেয় না। কিন্তু পাসাং মারা একটা সবচেয়ে, তুমি পাসাং মারা অডিও শুনছো? হ্যাঁ ওটা একটা টোন আছে না, আমি এটা বই পড়ি না, আমি এটা অডিও শুনছি। ওটা একটা টোন আছে না, একটা গান, হ্যাঁ খুবই ফেমাস হ্যাঁ, এই টোনটা। মানে কেমনে জানি ক্রিয়েশন করে, অদ্ভুত। মানে এই যে মানুষজন বলে যে বই পড়ে কি লাভ, হ্যাঁ বই পড়ে ফিকশনাল, ভাই ফিকশনাল ওয়ার্ল্ড একদম সেপারেট, মানে এটার সাথে অন্য কিছুর তুলনায় হয় না। আমার কাছে মনে হ্যাঁ, হয় ফিকশনাল ওয়ার্ড মানুষকে যে পিচটা দেয় কিংবা যে একটা প্রচুর। শুটিং ভাইব দেয়, এটা কিছুর সাথে কম্পেয়ার হয় না। আমি একটা মানে এটার সাথে রিলেট হবে কিনা জানি না। আমি ঈদের ছুটিতে বাসায় গেছিলাম, কারণ বাসায় খুব কম সময়ের জন্য যাওয়া হয়, দৌড়াদৌড়ির উপরে ছিলাম, ফ্রেন্ড সার্কেল, পিকনিক, আব্বু আম্মু, এই সেই। আমি যখন সব শেষ করে 14 ঘন্টার একটা জার্নি শেষ করে বাসায় আসছি, মানে আমাদের উত্তরবঙ্গের জার্নি হরিবল, বাসের টিকিটও পাই না ঠিক মতো, আসছি, আসার পর হচ্ছে যে তোমার আমার রুমে ঢুকছি, আমার রুমও প্রচুর অগোছালো, বাট ব্যাচেলার যেটা হয় আর কি। বাট ওই যে আমি বাসার জিনিসপত্র রাখছি, রেখে হচ্ছে গোসলটা দিছি, তারপর হচ্ছে আমি ল্যাপটপটা ওপেন করে জাস্ট দার্জিলিং জমজমাট অডিও স্টোরিটা প্লে করলাম, আর আমি আমার ওই চেয়ারেরটায় বসলাম, ফোনটা হাতে নিলাম কিংবা একটা বই হাতে নিলাম, আর মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে শান্তির জায়গা। আমি বলতেছি না আমার বাসা ভালো লাগে না, কিন্তু ওই যে নিজের একটা ওয়ার্ল্ড ক্রিয়েট করা ফিকশনাল, ঠিক আছে, যে আমি সত্যজিৎ রায়ের সাথে কথা বলতেছি, ফেলুদার সাথে কথা বলতেছি, ইভেন আমি আর আমার রুমমেট থাকি একসাথে, মোহন, ফেলুদার টোনটা যখন প্লে হয় তখন আমরা একসাথে টোনটা গায়ে উঠি, ঠিক আছে, মানে আমরা টোন তো গায়ের কিছু নাই, হ্যাঁ, টোনটাকে আমরা সাউন্ডটাকে ক্রিয়েট করার ট্রাই করি। সো ফিকশনাল অল একদম অন্য ধরনের। প্রত্যেকটা মানুষের লাইফে কমফোর্ট জোন হচ্ছে তার ফিকশনাল ওয়ার্ল্ডটা। আমার সারা দিন শেষে আমি যখন বাসায় ঢুকে আমার ডেস্কের সামনে বসি, ল্যাপটপে হয়তো আমার পছন্দের কোনো একটা বই দেখতেছি কিংবা রিভিউ পড়তেছি, সামনে একটা বই খোলা, সেটা হোক আমার পড়াশোনার, সেটা যেটাই হোক, যত প্রেশারেই আমি থাকি না কেন, ওই ফিকশনাল টাইমটাতে বা ওই শুটিং টাইমটাতে আমি দুনিয়ার সব কষ্ট ভুলে যাই। আমার কাছে মনে হয় আল্লাহ আমি কি সুখী, আমি এখন আমার নিজের কাজগুলো করতেছি। ট্রু। আমার হচ্ছে সবচেয়ে বেশি বার যে অডিও বুকটা আমি শুনেছি সেটা হচ্ছে দ্য কাউন্ট অফ মন্টি ক্রিস্টো। মানে অদ্ভুত একটা গল্প, এত 6 ঘন্টার একটা গল্প, বাট এটা নিয়ে আমরা কথা বলবো আস্তে ধীরে, ঠিক আছে। হ্যাঁ, বাট এখন হচ্ছে যে আমরা না সত্যজিৎ রায়, ধরো একটা ব্যাপার সবাই জানি যে যারা অপরাজিত সিনেমা দেখেছি কিংবা হচ্ছে সত্যজিৎ রায়ের সিনেমায় আসার গল্পগুলো পড়েছি, যে তোমার সত্যজিৎ রায় কিন্তু যখন বাংলা সিনেমা খুব বেশি পছন্দ করতেন না, উনি তখন হচ্ছে একটা অ্যাডভার্টাইজিং এতে চাকরি করতেন, উনি হচ্ছে বাইরের প্রচুর সিনেমা দেখতেন, উনি ইতালি সিনেমা দেখতেন, ফ্রান্সের সিনেমা দেখতেন, বাইরের সিনেমা, বাংলাদেশের সিনেমা পছন্দ করতেন না। কিন্তু ওই মানুষটা, যে মানুষটা বাংলাদেশের বাংলার সিনেমা পছন্দ করতো না, সেই মানুষটা অস্কার জয়ী পরিচালক হলেন বাংলা সিনেমার। এই ব্যাপারটা
একটু বলো কি আ অবস্থা? আমি একটু পিছায়ে হুম, আসি। হুম। আমার কাছে মনে হয় কি সত্যজিৎ রায়ের ভেতরের প্রতিভাটা তার ফ্যামিলি লাইন থেকে হুম, আসছে। হুম। মানে উপেন্দ্র এটা স্বীকার কিশোর, সুকুমার করতেই রায়, হবে। সত্যজিৎ রায়। এখন একটা মানুষের আশেপাশে যখন ক্রিয়েটিভ মানুষ, সে চাক না চাক সে কোনো না কোনোভাবে ওইটা দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে যায়। সত্যজিৎ রায়ের এই যে অপরাজিত সিনেমাটা হুম, বলল, হুম, এই হুম। সিনেমাটা আমি যখন দেখি তখন আমার কাছে মনে হয়েছে যে আ আমি কিছু পছন্দ করি না করি, বাট আমার পরিবেশ আমাকে ইনফ্লুয়েন্স করবে যে তুমি এই জিনিসটা একটু করো কিংবা একটু দেখো, একটু ট্রাই করো। ভালো লাগুক না লাগুক এটা পরে আসবে। বাইরের মানুষ বলে না যেটা তোমার ভালো লাগবে। হ্যাঁ, হ্যাঁ। এবং সত্যজিতের ক্ষেত্রে না এই জিনিসটা হয়ে গেছে। মানে ওর চারপাশে ওর মা, বউ, তারপরে হুম। আমি ওর পিছের ফ্যামিলিটার কথা বলতেছি না যে দাদা, তারপরে বাপ, এই জায়গাটা আমি থেমে যাই কারণ এটা লং এটা স্টোরি হয়ে বিশাল। যাবে। উপেন্দ্র কিশোর, বাট সুকুমার রায়। ও যখন ওর মা কিংবা তার স্ত্রী এই জিনিসটার আশেপাশে থাকতো, তখন কিন্তু ও ওদের দ্বারা ইনফ্লুয়েন্স হইতো। একটা হাজব্যান্ড তার ওয়াইফকে নিয়ে সিনেমা দেখতে যাচ্ছে, সেটা কোন সিনেমা এটা কিন্তু পরের কথা, বাট সে একটা ক্রিয়েটিভ কিছু দেখতেছে, সে ওটাকে জাজ করতেছে, রিভিউ করতেছে, কিংবা এটা নিয়ে কারোর সাথে কথা বলতেছে। এই বলতে বলতে যে ওর নিজের মাইন্ডসেটে এরকম একটা কল্পনা হচ্ছে যে আচ্ছা আমি একটু করে দেখি, আমি একটা গল্প সাজায় দেখি, এই জায়গাটা একটা মানুষকে যে কোথা থেকে কোথায় নিয়ে আসলো। মানে সে যে একটা অস্কার পাবে এটা সে কল্পনাও চিন্তা করে নাই, সে জাস্ট চিন্তা করছে আচ্ছা আমি একটু ট্রাই করে দেখি না। অ্যান্ড ও যখন একটা ফোন কলে জানতে পারে ও অস্কার পাইছে, ওর রিয়াকশনটাও কিন্তু অন্যরকম থাকে। এই কথাটা আমি অ্যাড করি, আমি কিছুদিন আগে এই বছরই হুম, হুম। বিজয়া রায়ের লেখা একটা বই পড়লাম, আমাদের কথা। হ্যাঁ, এবং সত্যজিৎ রায়ের বোন। হ্যাঁ, এবং এই বিজয়া রায়ের এই বইটা পড়ে আমি একটু অবাক হয়েছি যে একটা মানুষ কোনো কিছুর নেগেটিভ কিছু চিন্তা করে না। আমি এটা করব, পজিটিভ হলে হইছে, না হলে নাই। বাট নেগেটিভ কিছু হইতে পারে, এটা যে কোনো মানুষের মাইন্ডে আসবে না, এই জিনিসটা চিন্তা করাই কিন্তু আমাদের জন্য খুব অদ্ভুত। আমরা কিছু করার আগেই চিন্তা করি আচ্ছা এটা তো নাও হইতে পারে, না হওয়ার হ্যাঁ, চান্স নেগেটিভ বেশি। পোরশনটা আগে চিন্তা বাট আসে। ওই বইটা পড়ে আমার মনে হয়েছে যে একটা মানুষ কিছু করবে এবং সে চিন্তাও করে নাই যে এটা নেগেটিভ হবে কিংবা হইতে পারে। সে জাস্ট চিন্তা করছে আচ্ছা এটার খুব ভালো ফিডব্যাক থাকতে পারে আর না হলে নাই। মানে একটা মানুষ কোনো কাজ শুরু করার আগে যখন সে ডিটারমাইন্ডই যে এটা পজিটিভ হবে, তখন তার কাজ করার আগ্রহটা কিন্তু বেড়ে যাবে। এবং তার চারপাশের মানুষ যখন তাকে ইনফ্লুয়েন্স করবে আচ্ছা তুমি এটা করো কিংবা তোমার জন্য এটা করা হয়তো ভালো, তখন জিনিসটা ভালো না হয়ে উপায় নেই। ট্রু। এবং হচ্ছে আহ, আমরা অডিয়েন্স যারা আছেন তারা হচ্ছে একটু পজ নিয়ে সেকেন্ড পার্টটা একটু, সেকেন্ড পার্ট না আমাদের তো একটাই পার্ট, এই পার্টটা একটু খুব ভালো মতো শুনেন যে একটা মানুষ বাংলা সিনেমা পছন্দ করতো না, কিভাবে সে অস্কার জয়ী একটা ইয়া হলো। সত্যজিৎ রায় যখন হচ্ছে তোমার ইয়াতে অ্যাডভার্টাইজিং ওই ইয়াতে ফার্মে কাজ করে, তখন হচ্ছে উনি তো প্রচুর সিনেমা টিনেমা দেখতো। হ্যাঁ, ইভেন কলকাতার যে ফিল্ম সোসাইটি প্রথম, ওটা সত্যজিৎ হ্যাঁ, রায় ওর হ্যাঁ। ফ্রেন্ডরা মিলে হচ্ছে যে ওটা ইয়া করেছিল যে আহ, একটা রুমে হচ্ছে যে ওই যে তোমার সেই যুগের কি জানি ওটা তোমার। আমি এখানে একটা কথা অ্যাড করি। হুম। আমাদের অনেকেরই কিন্তু জানা না যে টিনটিনকে কিন্তু কলকাতা কিংবা ভারতবর্ষে নিয়ে আসছে ফেলুদা। মানে এই ব্যাপারটা আমিও জানতাম না। আমি শতবর্ষে টিনটিন পড়ে হুম, তখন হুম। জানতে পারলাম আচ্ছা একটা মানুষ কত কিছু ভারতবর্ষে নিয়ে আসছে। এবং উপেন্দ্র কিশোর, আমি জানি না এই ডেটাটা ঠিক কিনা, উপেন্দ্র কিশোর সম্ভবত হচ্ছে তোমার প্রথম ভারতবর্ষে ক্রিকেট খেলা নিয়ে আসে। আচ্ছা, আর আচ্ছা, এটা আমিও সম্ভবত জানতাম না। প্রথম সেলফি মনে হয় সত্যজিৎ রায় ব্যাপারটা নিয়ে আসে, আ সেলফি মানে ফোনের ক্যামেরায়। আচ্ছা, আচ্ছা, এই দুইটা একটু ঘোলাটে, বাট আমি অনেকটা শিওর এই দুইটা ডেটা আচ্ছা, থেকে। আচ্ছা। এখন হচ্ছে সত্যজিৎ রায় যখন ধরো সিনেমা টিনেমা দেখতেছে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তখন হচ্ছে যে তোমার তখন মারা গেছেন উনি, পথের পাঁচালী লিখছে আর কি। তো ওনাকে হচ্ছে ওনার একটা বস আর কি এসে দেয়, তখন মনে হয় আমাটির ভেপু নাম ছিল। হ্যাঁ। হ্যাঁ। তো আমাটির ভেপুটা এনে দেয় যে সিনেমা বানানো কিন্তু তখনও সত্যজিৎ রায়ের মাথায় ছিল, কিন্তু এই ক্যাটাগরির সিনেমাগুলো কিন্তু না। তখন ধরো তোমার যখন আমাটির ভেপুটা ওনাকে দেয়, উনি তখন হচ্ছে একটা লন্ডনে ট্রিপ পায়, হুম, মানে থাকে না ট্রেনিংয়ের জন্য। তো ট্রেনিংয়ের জন্য উনি ওইটা নিয়ে স্কেচ করতেছে। ফেলুদার হচ্ছে খুবই খুবই মানে ক্রিয়েটিভ একটা জায়গা ছিল তোমার স্কেচ করা, হুম। ছবি আঁকা। হ্যাঁ, ওটা কিন্তু ওনার ওই যে তখন কিন্তু ছোটবেলায় উনি ভর্তিও হয়েছিলেন এটা শেখার জন্য আর কি। এই স্কেচগুলো দিয়ে অনেক সময় কিন্তু কমিক্সও হয়েছে। হ্যাঁ। আমাদের দেশে ফেলুদার কমিক্সটা খুব একটা পপুলার না। বাট আমি
যতটুকু ঘাটাঘাটি করে দেখছি যে কলকাতায় ফেলুদার এই কমিক্সগুলো খুবই ফেমাস। একদম। সো গল্পে যদি আসি, গল্পে না সত্য কাহিনী, যে তারপর ধরো উনি বিজয় রায় এবং সত্যজিৎ রায় হচ্ছে যে লন্ডনে ট্যুরে গেল আর কি, ট্যুরে না ট্রেনিংয়ে আর কি। তো আমরা সবাই জানি যে বিবিএতে পড়ে যেমন কিছু শেখা যায় না, এরকম ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ে খুব বেশি কিছু শেখা যায় না, একটা আউটিং থাকে আর কি, ব্যাপার স্যাপার। তো উনি যাচ্ছে, উনি বাইরের দেশে সিনেমা দেখতেছে, লন্ডনে সিনেমা দেখতেছে, তো উনি ব্যাক করতে করতে হচ্ছে তোমার ওই যে আমাটির ভেপুর উপর একটা হচ্ছে তোমার গ্রাফিক্স নোবেল, যেটা আমরা এখন নাম দিয়েছি, ওইটা তিনি দাঁড় করায় ফেলে। হ্যাঁ, স্কেচ আঁকে, সব কিছু আঁকে। আমি প্রত্যেকটা ক্রিয়েটিভ মানুষকে জাস্ট অনুরোধ করব যে আপনারা এই সিনেমাটা একটু দেখেন, বা এইটার একটা গল্প পড়েন যে কীভাবে ফেলুদা সিনেমা তৈরি করতে শুরু করলো। তারপর যখন হচ্ছে ব্যাক করেন উনি, তখন ওনার কাছে মোটামুটি ডায়লগ রেডি, সব কিছু রেডি। তারপর হচ্ছে উনি সিনেমা বানাতে যাবেন। সত্যজিৎ রায়, আমি জানি না এটা কি ওপর থেকে সেট করা কিনা, সত্যজিৎ রায় জীবনে যে ধরনের সিনেমা বানাতে চেয়েছেন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সে ধরনের লেখা লিখে গেছেন। এটা অদ্ভুত একটা কানেকশন। তারপর ধরো তোমার আসলো, এবং হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর কাছে তখন 2টা প্রপোজাল যায়। একটা তো সত্যজিৎ রায় দেয়, আর একটা হচ্ছে আর এক কোম্পানি। ওই কোম্পানিটা কি, ওই একটা প্রযোজকের কাছে গিয়ে হচ্ছে সত্যজিৎ রায় গল্পটা শোনায়, উনি এসে আবার বিভূতিভূষণের স্ত্রীকে বলে যে আমরা সিনেমা বানাতে চাই আর কি। তো পরে হচ্ছে বিভূতিভূষণের স্ত্রী, যেহেতু সত্যজিৎ রায় তুমি বললাই, আমরা সবাই জানি যে উনি একটা আগের থেকে একটা বড় ধরনের ফ্যামিলি থেকে বিলং করেন, তো উনি তখন বললে যে তুমি তো সুকুমার রায়ের ছেলে, সো আমরা তোমার উপর বিশ্বাস রাখি যে তুমি একটা ভালো কিছু করবা। তখন পর্যন্ত কিন্তু নট অনলি ভারতবর্ষে ওই ক্যাটাগরির সিনেমা কেউ বানায় নাই, বা চলতো না ওই ধরনের সিনেমা। কিন্তু তখন হচ্ছে যে তোমার সিনেমাতে আসার মানে তো শুধু সিনেমাতে আসা না, তোমার কাছে টাকা থাকতে হবে, সবচেয়ে বড় কথা। তারপর তোমার এক্সপিরিয়েন্স তো নাই, সো তোমার জায়গাও নাই ওই জায়গাগুলোতে। উনি কি করলো, সিনেমা ধরো কয়েকটা তোমার পরিচিত যে ভাই ব্রাদার ছিল, ফ্রেন্ড ছিল, সবাইকে, ইভেন ওটা যে তোমার সিনেমাটোগ্রাফার যারা হচ্ছে তোমার হচ্ছে সহকারী পরিচালক, সবাই জীবনের প্রথম, কেউ কখনো কোনো এক্সপিরিয়েন্স নাই, আসলো তোমার হচ্ছে কিছু শ্যুট নিল, শ্যুট নেওয়ার পর হচ্ছে তোমার দেখতেছে যে টাকা নেই শ্যুট করা। এই সময় অদ্ভুত একটা কাহিনী ঘটে যে বিজয়া রায় নিজের গহনা বন্ধক রাখে, যেটা সত্যজিৎ রায় বলেছে যে ওর গিল্টি ফিল হচ্ছিল, বাট নিতে চায় না। হ্যাঁ, কিন্তু বিজয়া রায় তাকে পুশ করে যে তুমি গহনা বন্ধক রাখো, শ্যুট চালাও। তারপরও যখন বিজয়া রায়ের গহনা বন্ধক রেখে শ্যুট চালালো, তারপরও তো হয় নাই। তখন কি করলো, তখন হচ্ছে যে এটা পশ্চিমবঙ্গের তোমার হচ্ছে যে সরকারের কাছে, বা পরিচিত একটা ইয়া ছিল আর কি, সরকারের কাছে বা ফান্ড চাওয়া হলো। সরকার খুব স্বাভাবিক যে এই ধরনের গল্প শোনার পর উনিও খুব বেশি আগ্রহ করেন। এমন ইন্টারেস্টিং একটা কাহিনী ঘটছে এখানে। আমরা তো পথের পাঁচালী যারা পড়েছি সবাই জানি, স্পয়লার দিয়ে দেয় যে অপু মারা যাওয়ার পর হচ্ছে যে, এটা না স্পয়লার না, আমার ধারণা অপু মারা গেছে এটা সবাই জানে, বাট এর চারপাশে যে কাহিনীটা, এইটার মধ্যে যে কি একটা কাহিনী, এটা সবাই জানে। এক্স্যাক্টলি। সো ধরো তোমার যে হরিহর যে গ্রাম ছেড়ে চলে যাচ্ছে, তখন না পশ্চিমবঙ্গ সরকার থেকে বলা হয় যে গ্রাম ছেড়ে কেন চলে যাবে, ও গ্রামে সরকার থেকে লোন টোন নিয়ে ট্রাক্টর একটা চালাইতেছে, এগুলো দেখাও। সত্যজিৎ রায় অবাক হয়ে গেছে, করে তো বিভূতিভূষণের গল্প আমি কেমনে চেঞ্জ করবো। পরে হচ্ছে গল্প চেঞ্জ করে নাই। তারপর হচ্ছে আস্তে আস্তে কাহিনী শ্যুট হলো, তোমার হচ্ছে যে রিয়েল ভাইব পাওয়ার জন্য শরৎকাল পর্যন্ত ওয়েট করা হলো। এবং এইখানে আরও একটা চমৎকার কাহিনী ঘটে। সত্যজিৎ রায় তখন নেমে বলে যে ছোটোবেলায় রবীন্দ্রনাথ আমার নোটবুকে 2 লাইনের কবিতা লিখে দিয়েছিল, যেটার মানে আমি এতদিনে বুঝি নাই, কিন্তু আজকের জায়গাটা এসে আমি বুঝেছি। আমি চাই তুমি কবিতাটা পড়ো, তাহলে বুঝতে পারবে যে কতটা সুন্দর। বহুদিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে, দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। মানে আমাদের সবার জন্যই। হ্যাঁ, আসলেও নিজের দেশ দেখা হয়। সো দেখো, সত্যজিৎ রায়ের সাথে রবীন্দ্রনাথ ছোটবেলায় তার নোটবুকে লিখে দিয়েছিল, এতদিন পরে তিনি সেটা রিকল করছেন, এই জন্য তিনি সত্যজিৎ রায়। সো শেষ করি, সত্যজিৎ রায় শুটিং টুটিং শেষ হলো, তোমার হচ্ছে পরে হচ্ছে তোমার ইনভেস্ট করা হয় হচ্ছে তোমার সরকার থেকে, পশ্চিমবঙ্গ সরকার থেকে মুভির জন্য ইয়া করে আর কি। আমি এখানে একটা কথা অ্যাড করি, এই যে সত্যজিৎ রায়ের এই সিনেমার সবচেয়ে ফেমাস ক্যারেক্টার দুর্গা, এই দুর্গা মেয়েটাকে খুবই ম্যাজিক্যালি ওরা খুঁজে পাইছে, এবং এই জায়গাটা আমার
পার্সোনালি এত পছন্দ যে একটা মানুষ ঘরে জানালা থেকে সিনেমার নায়িকা খুঁজে পেয়ে গেল। এবং হচ্ছে ওটা কিন্তু তখনও পায় নাই, ওনার হচ্ছে যে দুর্গা ধরো উনি ওনার মা ও মেয়েটাকে নিয়ে আসছে যে দুর্গা হতে পারে কিনা। সত্যজিৎ রায় বলতেছেন না, এটা তো দুর্গার সাথে যায় না, কারণ বিজয়া জানতো কেন, বিজয়া তো ওই যে স্কেচটা দেখছে যে কেমন নায়িকা বা কেমন দুর্গাকে দরকার। পরে করলো কি, উনি বিজয়া হচ্ছে তোমার ইয়াকে নিয়ে গেল, ওই দুর্গা হতে চাওয়া মেয়েটাকে ঘরে নিয়ে গেল, তারপর ওনাকে মেকআপ করালো। মেকআপ বলতে নট লাইক যে ওই মেকআপ হচ্ছে সাজানো ক্যারেক্টারটাকে। ক্যারেক্টারটা যেভাবে চিন্তা করছে, আমার কাছে মনে হয় কি এই সিনেমাটার পিছনে সবচেয়ে বড় একটা অবদান বিজয়া রায়, অনেক বড় অবদান। সো ধরো চিন্তার বাইরে, হ্যাঁ, অপুকে যখন হচ্ছে তোমার দুর্গাকে যখন সাজায় নিয়ে আসে, তখন হচ্ছে সত্যজিৎ রায় অবাক হয়ে যায় যে এই দুর্গাকে তো আমি খুঁজছি, কিন্তু এটা তো সেটা ছিল না, কিন্তু সেটা বিজয় সাজায় নিয়ে আসছে। তারপরে ক্যারেক্টার অপুকে কীভাবে খুঁজে পায়, জানালা দিয়ে। উনি বিজয়া আর হচ্ছে সত্যজিৎ রায় দাঁড়ায় আছে, জানালা দিয়ে একজনকে দেখলো, সত্যজিৎ রায় ডাক দিল ওনাকে, ডাক দেওয়ার পর ওনার মধ্যে অপু খুঁজে পাইলো। পরে যখন সিনেমাটা শেষ হলো, সিনেমাটা যখন অন ইয়ার হবে, তখন হচ্ছে সবাই প্রচুর ভয়, কারণ হচ্ছে এই ধরনের সিনেমা কখনো হয় নাই, ঠিক আছে, এই ধরনের সিনেমা কিভাবে নিবে না নিবে। প্রথমে করা হয় কি, সিনেমাগুলোর মধ্যে না একটা আর্টের ব্যাপার আছে। আমার কাছে মনে হয় কি সত্যজিৎ রায় ভারতবর্ষে পুরো বাংলার মধ্যে সিনেমার মধ্যে যে একটা আর্ট, মানে আমি সিনেমা দেখব, কিছু একটা শিখব, এবং আমি সিনেমাটা দেখছি এটা আমার মনের মধ্যে 10-12 দিন থাকবে, একটা সুদিং ভাইব থাকবে, এই জিনিসটা সত্যজিৎ রায় ভারতবর্ষের সিনেমায় নিয়ে আসছে। হ্যাঁ, ধরো আমরা যদি গল্পে আসি, যে সিনেমা প্রথম দিকে এলিট ক্লাবের মানুষদের জন্য সিনেমাটা দেওয়া হলো, খুব বেশি ভালো ফিডব্যাক আসে না, 2-3 জন বলছে যে ওকে, বাইরের দেশের মানুষজনই ম্যাক্সিমাম বলছে, ব্রিটিশরা যে ঠিক আছে এই সেই। বাঙালি তো ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার থাকে, যে হচ্ছে যে প্রথম দিকে দেখার পর বলে এগুলো কী বানাইছে না বানাইছে। পরে যখন সিনেমাটা আস্তে আস্তে যখন পপুলারিটি পায়, সবাই যখন দেখা শুরু করে, যখন মানুষজন বোঝা শুরু করে যে আসলে সিনেমাটা কতটা চমৎকার একটা স্টোরি টেলিং ব্যাপার স্যাপার। সিনেমাতে একটা কাহিনী, অপরাজিত সিনেমাতে একটা জিনিস দেখানো হয়, যেটা দেখার পর আমার লোম দাঁড়ায় গেছিলো, যে সত্যজিৎ রায়ের ফ্রেন্ডরা একটা রেস্তোরাঁতে আড্ডা দিত, সিনেমার গল্প করতো। হ্যাঁ, তো হচ্ছে ওইটাতে সিনেমা প্রকাশের পর যখন পপুলারিটি পাচ্ছে সত্যজিৎ রায়, তখন মাঝে একবার যায় আর কি। কিন্তু তার আগে একটা সিন নিয়ে আসে, যে তোমার ইয়ার গল্প, মানে ওখানে কিছু মানুষজন বলে যে এইগুলো কী বানাইছে না বানাইছে, তখন আরেকজন ডিফেন্ড করে যে আসল সিনেমা তো এইটাই, ঠিক আছে, যে কীভাবে আসলে গল্প তৈরি করতে হয় বাইরের দেশের, এইটাই অনেক কিছু। পরে সত্যজিৎ রায় যখন আসে, তখন হচ্ছে সবাই রেস্তোরাঁ যারা ছিল সবাই হচ্ছে যে দাঁড়ায় তাকে হচ্ছে ক্লাব দেয়। এটা দেখার পর তুমি চিন্তা করো যে তুমি একটা রেস্তোরাঁয় প্রায় যাও, আমাদের নর্থ এন্ডে আমরা প্রায় যাই, ঠিক আছে, নর্থ এন্ডে যাই, কোনো সমস্যা না, আমরা ওখানে আড্ডা দিই, সিনেমার গল্প করি। হুট করে একটা সিনেমা বানালাম যেটা হচ্ছে তোমার গতানুগতিক রুলসের বাইরে গিয়ে, এবং সেইখানে যাওয়ার পর দেখলা যে আশেপাশে সবাই মানুষ তোমাকে ক্লাব দিচ্ছে। যে মানুষটা ওকে ভাই বলে ডাকতো, সেই ওয়েটার এসে বলতে স্যার আপনার অটোগ্রাফ হবে কি না, তখন তার ফ্রেন্ডরা বলে যে এটাই তো তোমার সেই জয়ের মুহূর্ত। পরে হচ্ছে সিনেমা শেষ হয়, এবং এই যে প্রথম দিকে বলছিলাম না যে তোমার স্টোরি চেঞ্জ করতে বলছিল শেষের দিকে, কিন্তু এটা যখন মুখ্যমন্ত্রী দেখে সিনেমাটা, আই এম নট শিওর মুখ্যমন্ত্রী কিনা ওনার পদটা, বাট হোপফুলি কারেক্ট, তখন হচ্ছে উনি বলে যে ওই যে ওখানকার যে প্রথমে বলছিল চেঞ্জ করতে, উনি ওনাকে বলে যে এই আমি বলছিলাম একটু যে শেষ দিকটা একটু চেঞ্জ করে দিতে, সেই তখন উনি বলে যে কেন চেঞ্জ করবে, এইটাই তো সিনেমা, এটাই তো সব কিছু। সো দেখো এইখানে না আমরা কিন্তু এখন অনেক বইয়ের আকারে সিনেমা দেখি যেগুলোর প্লট ওরা একটু চেঞ্জ করতে, বাট আমার কাছে মনে হয় কি সত্যজিৎ রায়ের মতো মানুষ, সে তার সিনেমাতে কোনো প্লট চেঞ্জ করে নাই একদম। মানে এইটা না আমরা এই যে ধরো একটা জিনিস, যে সৃজিৎ যদি সত্যজিতের গল্প নিয়ে সিনেমা বানাই, সেখানে 30% সৃজিৎ, 70% সত্যজিৎ রায়, বাকি হচ্ছে সত্যজিৎ রায় যদি বিভূতিভূষণ নিয়ে বানায় তাহলে 100%। এটা কিন্তু এখনকার ইন্ডাস্ট্রির সবাই, মানে বইয়ের গল্প হইলেও ওটা চেঞ্জ করবে। আমার ধারণা হুমায়ুন আহমেদ যদি নিজের ছবিগুলো নিজে না করতো, হ্যাঁ ওনার গল্প চেঞ্জ হইতোই। ট্রু। সো এই যে আমাদের পথের পাঁচালী তৈরি হলো। আমি না একটা জিনিস সত্যজিৎ রায়ের ধরো আমি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাছে কেন কৃতজ্ঞ, চাঁদের পাহাড়, পথের পাঁচালী, এগুলোর জন্য তো কৃতজ্ঞ বটেই, আমি জাস্ট একটার জন্য সবচেয়ে বেশি কৃতজ্ঞ, যে এই মানুষটা আমাদেরকে সত্যজিৎ রায়কে এনে দিয়েছে। যেই মানুষ বাংলা সিনেমা দেখতে পছন্দ করতো না, সেই মানুষ আমাটির ভেপু পেয়ে একটা গ্রাফিক্স নভেল বানালো, গ্রাফিক্স নভেলের পর এত কষ্ট করলো, চাকরি ছাড়লো, নিজের স্ত্রীর গহনা বন্ধক দিল, সিনেমা বানালো, যে সিনেমা বাঙালি প্রথমে নিল না, পরে যখন নিল তখন হচ্ছে যে তোমার আসলে সমাদৃত হলো যে সিনেমাটা আসলে কতটা, যেমন কানেও এই সিনেমা গিয়েছিল তোমার, তারপর হচ্ছে অস্কার পাইলো সত্যজিৎ। অস্কার তো পরে পেয়েছে,
ওটা তো প্রথম সিনেমা। তারপরে আমরা পেলাম যে সত্যজিৎ রায় আস্তে আস্তে সিনেমাতে শুরু করলো, তার নিজের গল্প, বিভূতিভূষণের গল্প, সব কিছু নিয়ে অপরাজিত, এই যে ট্রিলজি সিরিজ অপুর, যে সব কিছুই মানে সত্যজিৎ রায় আমাদের যারা পড়েছে বা সত্যজিৎ রায় যারা ফ্যান, তাদের ক্যারেক্টারে এত সুন্দরভাবে জিনিসগুলো পরিলক্ষিত হয় যে তোমার ওই যে অপূর্ণনা না কি জানি নাম, অপুর স্ত্রীর নাম, ওই যে তোমার, অপর্ণা। হ্যাঁ অপর্ণা, তোমার অনুশোচনা হয় না, হ্যাঁ এটা তো একটা ডায়লগ আছে। তারপর আরেকটা যে হচ্ছে তোমার সে কোন স্ট্রাগল, মানে সে হচ্ছে তোমার হ্যাঁ কি জানি, কাছ থেকে পালিয়ে হ্যাঁ যায়নি, কাছ থেকে পালিয়ে পথ যাচ্ছে না, বিমুখ হয়নি। স্ট্রাগল করছে। হ্যাঁ 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 তো এই যে ডায়লগগুলা, এই যে কথাগুলা, সবকিছু তো সুন্দর করে সাজানো, এত সুন্দরভাবে আহ, ইয়া তৈরি করে আসলে এই জায়গাটা একটা কি, দেখো সিনেমাটা কিন্তু বহু আগে, অনেক। কিন্তু এখনকার মানুষ এই চরিত্রগুলো দ্বারা নিজেকে মোটিভেট করতেছে, মানে এটা ভাবা যায় না। আহ, একদম একদম। কোথাও খুব সম্ভবত একটা বই বের হয়েছিল শতবর্ষে সত্যজিৎ, আমি এটা ঠিক মনে করতে পারতেছি না, এটা আনন্দবাজার থেকেই বের হয়েছিল, হুম হুম কবে বের হয়েছে আমি মনে করতে পারতেছি না। ওইখানে ওই ওটা যখন আমি একটা পাবলিশার্স থেকে পোস্ট দেখি, উপরে একটা কথা লেখা ছিল, শতবর্ষে সত্যজিৎ কমা মহারাজাকে সেলাম। এই লাইনটা যখন আমি দেখলাম তখন আমি বললাম যে একটা মানুষকে বাঙালি তার মনে কত বছর ধরে লালন করে গেছে, মানে জীবনে যত লেখক এখন আসুক না কেন সবাই সত্যজিৎ পড়ার পর কিন্তু বলবে আমি সত্যজিৎ ফ্যান। ট্রু ট্রু। মানে একটা গানের, মানুষ সব কিছুতে নিজেকে রেখে গেছে, সেটা লেখা হোক, গল্প হোক, কিংবা সিনেমা, পরিচালক, আর্টিস্ট, সব কিছুতে। একদম এইটা না দেখো, আমি বিজয় নিয়ে খুব বেশি পড়ি নাই, বাট বিজয় নিয়ে যখন কিছু লেখা পড়েছি আমার মনে হয়েছে যে সত্যজিৎ হওয়ার পিছনে বিজয়ের তো বিশাল একটা অবদান আছে, হুম অনস্বীকার্য, হুম মানে হুম এটা হুম। অস্বীকার করার কিচ্ছু নাই। এবং হচ্ছে এই জায়গাটাকেও বাঙালি আসলে বোঝা উচিত। উনি চাইলেই কিন্তু ধরো বলতো বিজয়কে বাসায় রেখে উনাকে নিয়ে সিনেমা দেখতে নাও যেতে, হুম তো হুম ওনার সাথে শেয়ার না করতে। উনি ক্রিয়েটিভ কাজগুলো যখন বিজয়ের সাথে শেয়ার করেছে, উনিও মনে মনে খুঁজছে যে আমি ক্যারেক্টার, যেমন দুর্গাকে তোমার হচ্ছে যে বিজয়েরা এনে দিয়েছে বা সাজিয়ে দিয়েছে আসলে, তার নিজের গহনা বন্ধক রেখেছে, ব্যাপারগুলো আসলে খুবই সুন্দর। মানে একটা ক্রিয়েটিভ জনরা বা একটা ক্রিয়েটিভ মানুষ আসার পিছনে অনেকেরই অবদান থাকে। ওই যে আমি শুরুতে একটা কথা হুম বলছিলাম হুম যে আমার চারপাশে যখন সাপোর্টিভ মানুষ থাকবে, আমি যখন সব কিছুতে পজিটিভ সাপোর্ট পাবো, আমি ওই কাজটা করতে পারবো, একটু বিশ্বাস আমার মধ্যে তখন চলে আসবে। ট্রু ট্রু। হ্যাঁ। তো ধরো মহারাজা তোমারে ছিলাম, যে গানগুলোর ব্যাপারে কি বলবো, মানে গানগুলো এত সুন্দর করে সাজানো। বা তুমি দেখো হচ্ছে যে হীরক রাজার দেশে যে কনসেপ্ট নিয়ে বানানো, এই হুম। কনসেপ্ট 1000 বছর ধরে এখনো আছে, এখনো এবং চলতেছে। আমার ধারণা এই হীরক রাজার দেশে এই জিনিসটা সারা জীবন চলবে, যতদিন পর্যন্ত বাঙালি কিংবা মানুষ নিজের ভিতরে একটা শিল্প, সংস্কৃতি, শিক্ষাকে হুম বাঁচায় হুম রাখবে, হুম ততদিন এই হীরক রাজার দেশে মুভিটা হোক, টাইমটা হোক, চলতে থাকবে। এটা কিন্তু খুব ডিপ একটা মিনিং। আই নো, আমরা হ্যাঁ। বলতে পারছি না কারণ আমাদের তো ওই যে গানের টোনটা আমার এখনো মনে আছে, যে কত সুন্দর করে ওই যে বাঘা হচ্ছে, তারপর হ্যাঁ দাঁড়ায় যায়, হ্যাঁ গুপি, যে মহারাজা তোমারে সেলাম সেলাম, মোরা বাংলাদেশের থেকে আমাদের পডকাস্টে এখন এলাম। গানও হচ্ছে। অদ্ভুত, মানে সত্যজিৎ রায় গল্প, গান, লেখা সবকিছু এত সুন্দরভাবে আবৃষ্ট করে রাখছে আমাদের। কারণ সত্যজিৎ রায়, ধরো কলকাতাকে, ওনাকে তো ভগবান মানা হয় হুম। আসলে, সব ধর্মীয় ব্যাপার স্যাপার আলাদা, আমরা এইদিকে না যাই। বাট অবশ্যই সত্যজিৎ রায় নিয়ে যদি কিছু শেষ কথা বলতে চাও, কি বলবো? আমার ধারণা আজকের পর্বটা হুম হুম। প্রত্যেকটা মানুষের কাছে একটু হলে ইমোশন তৈরি করবে যারা ট্রু। সত্যজিৎ রায় পড়ছে। সত্যজিৎ রায়কে আমরা বেসিক্যালি কিন্তু ফেলুদা দিয়ে চিনি, কিন্তু আমরা একটু সরে আসি, বাছাই বারো পড়ি হুম সত্যজিৎ হুম রায় যে হুম। নর্মাল বইগুলো, এরপর আমাদের সবার প্রিয় প্রচ্ছদের একটা বই সেরা সন্দেশ। একদম। এই সব কিছুর মধ্যে কোনো না কোনোভাবে যখন সত্যজিৎ রায় আষ্টে পৃষ্ঠে আছে, তখন বাঙালি সত্যজিৎ রায়কে সারা জীবন মনে রাখবে। আর সিনেমা হোক, প্রফেসর শঙ্কু হোক, কিংবা যে কোনো ধরনের বই হোক, একটা পাঠক কিংবা একটা বই পড়ুয়া যখন এই জগতে ঢুকে যাবে, তখন তার কাছে না কেউ কোনো বই রেকমেন্ডেশন চাইলে কিংবা প্রিয় লেখক জিজ্ঞেস করলে সে সত্যজিৎ রায় নামটা বলবেই বলবে। একদম তো একদম। তাই আমার কাছে মনে হয়, আমি কিন্তু পার্সোনালি, আমাকে কেউ যখন জিজ্ঞেস করে যে তোমার পছন্দের লেখক কে? আমি বলি, আরে সত্যজিৎ রায় আমার খুব পছন্দ। কেন ফেলুদা? আরে না, তুমি কি ওনার বাছাই বারো পড়ছো? তুমি কি ওনার প্রফেসর শঙ্কু পড়ছো? শঙ্কু যে পড়বে তার
মানে কৈশোরের সময়টা একদম ফাটাফাটি যাবে। শঙ্কুর কথা মনে পড়লো, আমি হচ্ছে যে তোমার মানে আমার ধরো ইয়েতে তিব্বত যাওয়া হয় নাই, মানস সরোবর যাওয়া হয় নাই, কিন্তু আমারও যাওয়া হ্যাঁ হয়নি। প্রফেসর শঙ্কু পড়ার পর মনে হয়েছে যে আমি ঘুরে এসেছি। আমি ওই গল্পটা আমি অনেকবারই পড়েছি, অনেকবারই শুনেছি। ওই যে তোমাকে বলছিলাম যে সত্যজিৎ রায় যে সমস্ত জায়গায় গিয়েছে সে সমস্ত জায়গায় ফেলুদাকে নিয়ে গেছে, যেটা যাইতে পারে নাই সেখানে হচ্ছে প্রফেসর শঙ্কুকে পাঠাই দিছে, ঠিক আছে। তো তারপর হচ্ছে এই যে এলডোরাডো, ব্রাজিলের যে তোমার অ্যামাজন জঙ্গলের মধ্যে যে একটা সোনার বাড়ি, এটা নিয়েও যে গল্পগুলো সিনেমা হয়েছে কিছুদিন আগে, সব কিছুতে না সত্যজিৎ রায় এত আষ্টে পৃষ্ঠে জড়িত। এবং দেখো, সাহিত্যিক বা সিনেমার পরিচালক বা তুমি ক্রিয়েটিভ মানুষের সবচেয়ে বড় পাওয়া কি জানো? এটা হচ্ছে তোমার অডিয়েন্সদেরকে পজিটিভ দিকে মুভ করানোর ক্ষমতা। তোমার গল্প পড়ে যাতে পজিটিভ দিকে মানুষ মুভ হয়, তোমার গল্প পড়ে যাতে ক্রিয়েটিভ মানুষ হতে পারে, যাতে সমাজ পরিবর্তনের ব্যাপার স্যাপার সেগুলো তোমার মধ্যে আসে। যেমন দেখো, আমরা যখন অপুকে বড় হয়ে অপরাজিত হতে দেখি, সে কিন্তু ধর্মীয় কুসংস্কার থেকে বের হয়ে শিক্ষার আলোর দিকে আসতে চাই। এই ব্যাপারগুলো আমি জানি না, অবশ্যই উনি ইচ্ছাকৃতভাবেই দিয়েছে, কিন্তু আমাদের মধ্যে অটোমেটিক চলে আসে যখন পড়ি। সে সত্যজিতের এই জায়গার সক্ষমতা সবচেয়ে জরুরি, এবং উনি আসলে বুঝিয়েছে যে একটা সিনেমা কিভাবে হইতে পারে, সিনেমা কিভাবে চলতে পারে। সো আমি কয়েকদিন আগে ফেসবুকে একটা পোস্ট দেখলাম, ফেলুদাকে ঘিরেই, যে একজন ফেলুদার বই পড়তেছে, একজন ফেলুদার সিনেমা দেখতেছে। মানে চিন্তা করেন, এই সত্যজিতের কাছে এসে কিন্তু সিনেমা, বই পড়া কিংবা দেখা এই দুইটা মিক্সড হয়ে গেছে। কেউ কাউকে জাজ করতেছে না যে আচ্ছা ও তো বই পড়ে না। মানে একটা মানুষ সব বিচ্ছেদ করে দিচ্ছে, মানে কোনো কম্প্যারিজন থাকবে না, কোনো কিছু থাকবে না। তুমি যেই শিল্পটাকে নিজের করে নিচ্ছ সেই শিল্পটাই তোমার, একদম। এবং হচ্ছে আমাদের বাংলাদেশি বা ভারতবর্ষে বা যে কোনো সাহিত্যিক নিয়ে একটা কথাবার্তা হয় যে এরা 100 বছর পর থাকবে কিনা, 150 বছর পর থাকবে কিনা। বাট ব্রাদার, যদি দুনিয়া থাকে সত্যজিৎ রায় থাকবে, আর কিছু না। আমাদের কথা হচ্ছে লাস্ট, যদি দুনিয়া থাকে সত্যজিৎ রায় সব সময়ের জন্য থাকবে, সবসময় অপু থাকবে, দুর্গা থাকবে। বাট একটা মিস্টেক কখনো করবেন না। কিছুদিন আমি একটা পোস্ট দেখছি যে সত্যজিৎ রায়ের প্রিয় বই কি, মানুষজন এসে লিখছে পথের পাঁচালী। পথের পাঁচালী সত্যজিৎ রায়ের বই না, পথের পাঁচালী হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বই, ওটার সিনেমা বানাইছে সত্যজিৎ রায়। বাট দুইটা মানুষ আসলে আমাদেরকে, আমরা বিভূতিভূষণ নিয়ে একদিন কথা বলবো। বিভূতিভূষণ একটা মানুষকে প্রকৃতির যে একটা গভীরতা আছে এই জিনিসটা হাতে ধরে বোঝায় দেয়। একদম একদম। আরণ্যক বলো আর অপরাজিত বলো বা চাঁদের পাহাড় বলো, এগুলো নিয়ে আমরা আরেকদিন কথা বলবো। আপনারা জানাতে পারেন আমরা আরণ্যক বইটা নিয়ে কথা বলবো নাকি, কারণ এই বইটা আমার পছন্দের বইয়ের মধ্যে লিস্টে সবার উপরে। আমারও খুবই পছন্দের একটা বই। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সত্যজিৎ রায় নিয়ে আজকের যে পডকাস্ট, এটা স্পেশাল পডকাস্ট। ইভেন আজকে আমি আর মাইশা যখন আসছি, আমি বলছিলাম সেটার আগে যে আমরা আজকে প্রচুর খুশি, কারণ সত্যজিৎ রায় নিয়ে কথা বলতেছি, ফেলুদা নিয়ে কথা বলতেছি, প্রফেসর শঙ্কু নিয়ে কথা বলতেছি। সো হোপফুলি আপনারা পড়বেন, এবং নেক্সট এপিসোডে দেখা হবে। টাটা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।